পলিটিক্স যদি বলতে যাই গত জুলাইয়ের পরে আমাদের যে জেনারেশন আমরা তো জেন জি, তো আমাদের ক্ষেত্রে দেখা গিয়েছে যে আমাদের ওপিনিয়নের উপর ডিপেন্ড করে আমরা কিন্তু আমাদের দেশটাকে পরিচালনা করতে পারছি, যেটা আমরা গত জুলাইয়ে দেখেছি। সেটা আমরা অন্যায়ের বিরুদ্ধে কথা বলেছি এবং সেই অনুযায়ী আমরা আমাদের দেশকে পরিচালনা করছি। তো আমরা যদি পলিটিক্সে ইন্টারেস্টেড ফিল না করি, পলিটিক্স সম্পর্কে না জানি, না বুঝি, তাহলে আমরা ভবিষ্যতে আমরা কীভাবে দেশকে এগিয়ে নিয়ে যাব। ভবিষ্যতের জন্য আমাদের জেনারেশনের অবশ্যই ইয়েস টু পলিটিক্স সম্পর্কে জানতে হবে, কথা বলতে হবে, বুঝতে হবে। তো সেই জায়গা থেকে আমাদের ক্যাম্পাসে কিন্তু দেখেছেন আমরা দলীয় রাজনীতির বিরুদ্ধে ছিলাম, দীর্ঘদিন দলীয় রাজনীতির বিরুদ্ধে ছিলাম, কারণ গত 15 বছরের যে অভিজ্ঞতা ছিল সবার, সেই জায়গা থেকে সবার কাছে মনে হয়েছিল যে পলিটিক্স ব্যাপারটাই আমাদের জন্য আমাদেরকে একটা দাসত্বের মতো করে রেখেছে। আমাদের গেস্ট রুম কালচার ছিল, ওই জায়গা থেকে মনে হচ্ছে যে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, বাট আমাদেরকে কেউ একজন নিয়ন্ত্রণ করছে, আমাদের লাইফস্টাইল থেকে শুরু করে সব কিছু নিয়ন্ত্রণ হচ্ছে। তো ওই জায়গা থেকে সবার একটা রাজনীতির প্রতি একটা যে বিরূপ মনোভাব সেটা ছিল। কিন্তু এরপর যখন আমরা দেখেছি যে হ্যাঁ আমাদের ভয়েসগুলো ম্যাটার করে, বা আমরা যে কোনো ধরনের পলিসি মেকিংয়ে আমরা কথা বলি, আমরা ভয়েস রেইজ করি, যে কোনো অন্যায়ের বিরুদ্ধে কথা বলি, সেটার জন্য তো আমাদের রাজনৈতিক সচেতনতা দরকার। তো সেই জায়গা থেকে আসলে ইউজ টু পলিটিক্স। যখন তরুণরা রাজনৈতিকভাবে সচেতন হয় তখন আসলে অনেক কিছু বদলায়, এবং এই বদলানোর ঘটনা প্রবাহ আমরা উদাহরণ দেখেছি 2024-এও। তরুণরা যখন সচেতন হয়েছে, তরুণরা যখন কথা বলেছে, তখন আসলে অনেক কিছু বদলে গেছে। পরিবর্তিত পরিস্থিতিতে ফ্যাসিজম দূর হয়েছে, পরিবর্তিত পরিস্থিতিতে যে স্বৈরাচারের প্রথা ছিল সেটি আসলে দূর হয়েছে। সেই প্রক্রিয়া থেকে আপনারা এখন যখন বলছেন যে একটা বদলের জন্য, পরিবর্তনের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়কে উপস্থাপন করতে চান, এবং আপনি জানেন যে এই বিষয়গুলো নিয়ে আপনার আসলে পদ, সেটি নিয়ে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্যতম একটি রূপ দাঁড়ায় কমন রুম, রিডিং রুম, যে এবং এই বিষয়গুলোতে শিক্ষার্থীরা নানান ধরনের সংকট বছরের পর বছর তারা অভ্যস্ত হয়ে যাচ্ছে। কেমন করে যেন সেগুলো আর সমাধান হয় না, আপনি কি করবেন? আমার পোস্ট হলো কমন রুম, রিডিং রুম ও ক্যাফেটেরিয়া সম্পাদক। তো সেই জায়গা থেকে আমরা তো জানি যে এটা আমাদের বেসিক যে লাইফস্টাইল, সেগুলোই কিন্তু ডিপেন্ড করে আমাদের কমন রুম, ক্যাফেটেরিয়া, রিডিং রুম, এই ফ্যাসিলিটিসগুলোর উপরে। আমরা সবসময় বলি না আমরা গর্বিত ঢাবিয়ান, তো আমাদের গর্বিত ঢাবিয়ানের লাইফস্টাইল যদি আমাদের গর্ব করার মতো না হয়, সেই ক্ষেত্রে কিন্তু এই কথাটা পুরোটাই মকারির মতো হয়ে যায়। তো সেই জায়গা থেকে কিন্তু আমাদের কমন রুম, রিডিং রুমের যে ব্যাপারগুলো, সেগুলো কিন্তু আমাদের বিশ্বমানের সার্ভিসটা প্রয়োজন। আমাদের লাইফস্টাইল সেরকম, আমরা সবাই কিন্তু মোটামুটি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা আছে ম্যাক্সিমামকে আমরা দেখে এসে খুবই স্ট্রাগল করে এই পর্যন্ত আসে, প্রত্যন্ত এলাকা থেকে অনেকজন আসে। তো তাদের একটা ব্যাপার থাকে যে ইউনিভার্সিটিতে যাবে, সে জ্ঞান অর্জন করবে, সাথে সাথে লাইফস্টাইল একটা হিউজ পরিবর্তন আসবে। তো সেই ক্ষেত্রে তো ঢাকা বিশ্ববিদ্যালয় যেহেতু একটা বিশ্বমানের বিশ্ববিদ্যালয়, বাংলাদেশের একটা রোল মডেল, তো রোল মডেল হওয়ার জন্য তো আমার এই সেক্টরগুলোতে সেই লেভেলের পরিবর্তন টানতে হবে। তো আমরা কিন্তু দেখেছি আমাদের বিশ্ববিদ্যালয়ে এনাফ রিসোর্স আছে, আমাদের এনাফ ক্যাফেটেরিয়া আছে, বা যেখানে কার্জন বড় একটা ফ্যাকাল্টি, সেখানে কোনো ক্যান্টিন নাই, তো সেই কার্জন একটা ক্যাফেটেরিয়া দরকার, বিকজ তাদের তো যেহেতু এত বড় একটা ফ্যাকাল্টি, খুবই গুরুত্বপূর্ণ একটা বিজ্ঞান অনুষদ, সেখানে কোনো ক্যান্টিন নাই। তো আমি অবশ্যই সেই জায়গা থেকে প্রথমেই কার্জনে একটা ক্যান্টিন স্থাপন করব। এরপর আমরা কিন্তু দেখেছি যে কমন রুম ব্যাপারটা, আমি যখন এই পোস্টটা নেওয়ার কথা চিন্তা করছিলাম, ম্যাক্সিমামের কথা ছিল হ্যাঁ তুমি তো মেয়ে, এই পোস্টগুলো তো মেয়েরাই নাই। তো দেখা যাচ্ছে কমন রুম বিষয়টাকে মেয়ে কেন্দ্রিক করে ফেলছে, যে মেয়েদের জন্য কমন রুম দরকার, কিন্তু যে সেই জায়গা থেকে ছেলেদেরও যে কমন রুমের প্রয়োজন আছে, তাদেরও যে এই একটা লাইফস্টাইলের যে প্রয়োজন আছে, মানে জেন্ডার বায়াসনেসের জন্য না, যে মেয়েদের কমন রুম ছেলেদের না ব্যাপারটা। তো ওই জায়গা থেকে আমি ছেলেদের জন্য কমন রুম স্থাপন করব প্রত্যেকটি ফ্যাকাল্টিতে। প্লাস আমাদের যেটা প্রথমে বলছিলাম, আমাদের রিসোর্স আছে, বাট সেটা আমরা উন্নয়ন করি না, বা সেটা আমরা সঠিকভাবে কাজে লাগে না, সেটার জন্য যে বাজেটগুলো আসে ওগুলো আমরা ইমপ্লিমেন্ট করি না। তো আমার জায়গা থেকে আমি সর্বোচ্চ চেষ্টা করব প্রশাসন যথাযথ জায়গায় বাজেটগুলো প্রয়োগ করছে কিনা, উন্নয়ন হচ্ছে কিনা, আমি সেই দিকগুলো নিশ্চিত করব। আর যে রিসোর্সগুলো আছে সেগুলো কীভাবে শিক্ষার্থীদের জন্য অ্যাক্সেসিবল করা যায়, তাদের কীভাবে সহায়ক হিসেবে কাজ করতে পারে। যেমন আমাদের লাইব্রেরিতে কিন্তু আমাদের একটা আইটি সেক্টর আছে, সেটা আমরা ম্যাক্সিমামই জানি না যে আমাদের আইসিটি একটা পার্টি আছে আমাদের সেন্ট্রাল লাইব্রেরিতে, যেখানে আমাদের ল্যাপটপ সাপোর্ট থেকে শুরু করে বিভিন্ন ইন্টারন্যাশনাল জার্নালে অ্যাক্সেসের সুযোগ আছে, বাট সেটা ম্যাক্সিমামই জানে না। বাট আমি নিজে একবার গিয়েছিলাম, গিয়ে আমি নিজে মানে একাগোটা ঢুকতেও পারতেছিলাম না, চেষ্টা করে আমি লগ ইন করতে পারছিলাম না। তো সেই ক্ষেত্রে কিন্তু আমার জন্য একটা সাপোর্ট দরকার, ওখানে একজন থাকবে যে মানে টেকনোলজি দিক দিয়ে এক্সপার্ট থাকবে বা ট্রেনিং প্রাপ্ত থাকবে, যে আমাদের মতো শিক্ষার্থীদেরকে সাহায্য করবে, সেই ব্যাপারটা ওখানে ছিল না। তো আমি এনশিওর করব যে রিসোর্সগুলো আছে সেগুলো যেন শিক্ষার্থীরা ব্যবহার করতে পারে, সেই জন্য তাদেরকে সহায়ক দেয়া, সেটা হতে পারে স্টুডেন্টদের পক্ষ থেকেই বা স্টুডেন্টদের মধ্য থেকেই ভলেন্টিয়ারিং, অথবা তাদের পার্ট টাইম জবের একটা সেক্টর করা, তাদেরকে ট্রেনিং দেয়া, তারা যেন শিক্ষার্থীদেরকে সেই সার্ভিসগুলো দিতে পারে, সেই ব্যবস্থাটা আমি করব। পাশাপাশি সবসময় সবাই একটা কথা বলে যে খাবারের মান উন্নয়ন করব। দেখা যায় যে আমরা নিজেরাও হলে থাকি, আমি 4 বছর হলো হলে থাকি,
তো আমি নিজে জানি হলের খাদ্যমান কতটা জঘন্য। আর একটা রিপোর্টে আমি দেখেছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ম্যাক্সিমামই হলো আপনার ফুড পয়জনিং হওয়ার কারণে তাদের পাকস্থলীতে একটা ইনফেকশন হয়ে গেছে ম্যাক্সিমামেরই। তো সেই জায়গা থেকে দেখা যায় হলের খাবার খুবই বাজে। সবারই একটা কথা থাকে আমরা খাবারের মান উন্নয়ন করব, ক্যাফেটেরিয়ার মান উন্নয়ন করবো, বাট দেখা যায় যে ওই যে একটা আগে একটা ব্যাপার ছিল যে ক্যাফেটেরিয়ার মালিকদেরকে একটা পলিটিক্যাল ইনফ্লুয়েন্সে তাদেরকে ওখানে একটা লিজ দেওয়া হতো ক্যাফেটেরিয়ায়, সেখান থেকে চাঁদাবাজির একটা ব্যাপারও ছিল। তো ওই জায়গা থেকে আসলে কোয়ালিটি এনশিওর করা যেত না। তারা দেখতো তারা পলিটিক্যাল পাওয়ারে থাকছে, তাদের এগেন্সটে কিছু বলাও যেত না। তাদের মানে তাদের যে একটা কি বলা যায়, তাদের যে একনায়কতন্ত্র ছিল ক্যান্টিন মালিকদের, তাদের ধারণা হ্যাঁ আমরা এখানে চাঁদা দিয়ে আছি, আমাদের কেউ কিছু বলতে পারবে, আমাদের পলিটিক্যাল পাওয়ার আছে। সেই জায়গা থেকে তারা খাদ্যমান উন্নয়ন করতো না। আর মেয়েদের হলে আসলে ছেলেদের হলে হয়তো কয়েকটা ম্যাচ চলে পাশাপাশি, বাট মেয়েদের হলে কিন্তু ক্যান্টিনের চাইতে বিকল্প কিছু নেই আমাদের, যার কারণে ওরা আসলে পেয়েই বসে যে আমরা যেভাবেই খাবার বানাবো সেটাই খাবে, কারণ তাদের কাছে আর কোনো অপশন নাই। তো সেই জায়গা থেকে আমি আসলে ক্যাফেটেরিয়া একটা কম্পিটিশন আনার চেষ্টা করবো, প্যারালালি 2-3টা ক্যাফেটেরিয়া চালু করার ব্যাপারে, প্লাস ক্যাফেটেরিয়া স্টুডেন্ট রান একটা ফুড জোন থাকবে, যেখানে আমাদের হলের আপুরা খুবই ভালো রান্না করে, তারা মাঝে মধ্যে তাদের খাবারগুলো রান্না করে হলের পাশে তারা সেল করে। তো সেই জায়গায় আমি আপুদের জন্য একটা পুরো সব কয়টা মেয়ে হলেই একটা ফুড সেলিং জোন করতে চাই ক্যাফেটেরিয়ার পাশাপাশি, যেখানে ক্যান্টিনে একটা কর্নারে সেই জোনটা থাকবে। আপুরা নিজেরা আগে চাইলে প্রফেসর ম্যামের কাছে পারমিশন নিয়ে সেখানে তারা ফুড সেল করতে পারবে। আমরা একটা হোমলি খাবার পাবো, তাদের একটা আর্নিং সোর্স হবে, প্লাস ক্যাফেটেরিয়ার মালিকদের একটা কম্পিটিটর চলে আসবে, সেই ক্ষেত্রে তারা ভালো করার চেষ্টা করবে। জি, একটা কথা থাকে যেটা হচ্ছে যে ওনারা যখন শিক্ষার্থীরা যখন একটু পড়ার স্বস্তি পায়, যখন একটু ভালো থাকার স্বস্তি পায়, তখন তো ডেলিভারিটাও অনেক ভালো হয়। কিন্তু দুঃখজনকভাবে আমাদের শিক্ষার্থীরা যখন ঢাকা বিশ্ববিদ্যালয়, যে বিশ্ববিদ্যালয় আমাদের গর্ব, সেখানে আসেন, প্রত্যেকে সবাই নানান ধরনের সংকটের সাথে ইন্ট্রোডিউস হয়, যেটা হওয়ার কথা ছিল না। এবং সেটার একটা বড় কারণ আপনি বলছিলেন যে খাদ্যর যে মান, সেটি নিয়ে অনেক ধরনের প্রশ্ন থাকে। সেখানে একটা পেছনের কাহিনী বা ঘটনা খুঁজতে গিয়ে আমরা দেখলাম যে এখানে বিশ্ববিদ্যালয়ে যারা আসলে এই খাবারের ব্যাপারগুলো নিয়ে কাজ করেন, তারা আসলে বিভিন্ন যে দলীয় যে রাজনৈতিক লেজুর বৃত্তি থাকে তাদেরকে চাঁদা দেন। চাঁদা দেওয়ার ফলে তাদেরকে আসলে ওই চাঁদা দেওয়াটাই মাথায় থাকে, খাবারের মানটা নিয়ে কোনো ধরনের তাদের কনসার্ন থাকে না। আপনি আসলে কোনটাকে প্রায়োরিটি দেবেন, চাঁদা নাকি খাবারের মান? আমি অবশ্যই খাবারের মানকে প্রায়োরিটি দিব, কারণ আমি সাধারণ শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব করতে এসেছি, যেখানে প্রথম থেকেই ব্যাপারটা আমি প্রথমেই মেনশন করেছিলাম যে ক্যান্টিন মালিককে দেওয়ার সময় যে লিজ দেওয়ার ব্যাপারটা, তখন চাঁদাবাজি একটা ব্যাপার থাকে, যার কারণে কিন্তু ম্যাক্সিমাম পলিটিক্যাল প্যানেলগুলো যদি বলি বা পলিটিক্যাল ইনফ্লুয়েন্স যারা, তাদের কথা যদি বলি, সেই ক্ষেত্রে সাধারণ শিক্ষার্থীরা কিন্তু আমরা তাদেরকে চাচ্ছি না আমাদের প্রতিনিধি হিসেবে। আমি যদি একটা ভোটার হিসেবেও বলি আমার জায়গাটা, সেক্ষেত্রে আমি অবশ্যই এরকম কাউকে চাইবো যে তার দলীয় এজেন্ডা বাস্তবায়ন, মানে যখন একজন মানুষ পলিটিক্যালি ইনফ্লুয়েন্স থাকে, তার মাথায় একটা থাকে যে আমাকে নিজেকে নেতা হতে হবে, আমার 100টা কর্মী আছে তাদেরকে চালাইতে হবে। সো তার মাথায় 100টা কর্মীকে চালানোর জন্য তার টাকার প্রয়োজন হয়, তখন সে চাঁদাবাজিটা কিন্তু করে। আমাদের কিন্তু এই ব্যাপারটা নেই, আমরা নিজে আমি একা আর আমার মতো 1000টা মানুষের প্রতিনিধিত্ব করতে চাই। আজ 1000টা মানুষ যখন দেখবে আমি তার হয়ে তার কথাগুলো বলছি, তখন এমনিতেই সে আমাকে সাপোর্ট দিবে, কর্মী হয়ে তাকে আমাকে চালাতে হবে না। সেক্ষেত্রে কিন্তু আমার চাঁদাবাজি করে কর্মী চালানোর জন্য টাকার প্রয়োজন নেই। তো আমি অবশ্যই কোয়ালিটির দিকে মনোযোগ দিব, কারণ আমি এসেছি আমাদের লাইফস্টাইলকে একটা উন্নত মানের লাইফস্টাইল দেওয়ার জন্য, ঢাকা বিশ্ববিদ্যালয়কে অ্যাকচুয়ালি বাংলাদেশের রোল মডেল করার জন্য এসেছি। তো সেই জায়গা থেকে আমি একদম কোয়ালিটির দিকে সবসময় ফোকাস থাকবো। যদি একটা বিষয়ে আমি একটু জানতে চাই শেষ করেই, এটা আমাদের শেষ প্রশ্ন আপনার কাছে জানতে চাওয়া, নির্বাচন হচ্ছে আর একদিন পরেই, আজকে প্রচারণার মূলত শেষ দিন, এবং সেইখানে দাঁড়িয়ে আপনি আসলে নির্বাচনী পরিস্থিতি পরিবেশটা কেমন দেখছেন? যারা ভোট দিবেন তারা আসলে ঠিকঠাকভাবে ভোট দিতে পারবেন কিনা, এবং ভোটারদের উদ্দেশ্যে আপনার একটা ইতিবাচক বার্তা। প্রথমে ভোটারদের উদ্দেশ্যে ইতিবাচক বার্তাটা দিচ্ছি, সেটা হলো ডাকসু আপনাদের জন্য, ডাকসুর পুরো সব কিছুই আপনাদের। তো আপনারা নিজেদের প্রতিনিধি নিজেরা নির্বাচন করুন, ভোট কেন্দ্রে আসুন, ভোট দিন, ভোট দেওয়া আপনার দায়িত্ব। আপনি আপনার ভবিষ্যৎ লাইফস্টাইল, ইভেন আপনার নেক্সট প্রজন্ম তারা কেমন ঢাকা বিশ্ববিদ্যালয় পাবে সেটা কিন্তু আপনার উপর ডিপেন্ড করছে। সো অবশ্যই আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে, আপনারা ভোট কেন্দ্রে যান, নিজেদের প্রতিনিধি নিজেরা নির্বাচন করুন। আর আমার কথা যদি বলি, আজকে শেষ প্রচারণা, আর আপনারা সবাই হয়তো জানেন আমি একদম স্বতন্ত্র জায়গা থেকে একদম একা লড়ছি। ডাকসু সেন্ট্রাল অনেক বড় একটা যুদ্ধক্ষেত্র,
সেই ক্ষেত্রে আমি একদম একা এখন পর্যন্ত সার্ভাইভ করে গেছি আপনাদের দোয়ায়। আর আমার সেই ধরনের যোগ্যতা এবং সামর্থ্য আছে বিধায় আমি আজকে আমার নিজ যোগ্যতা এই পর্যন্ত টিকে আছি। আপনারা সবাই জানেন বিভিন্ন ধরনের প্যানেলের চাপে, বিভিন্ন ধরনের টাকা, ম্যান পাওয়ার সব কিছুর ভিড়ে আমরা স্বতন্ত্র প্রার্থীরা প্রায় হারিয়েই যাচ্ছিলাম। সেই জায়গা থেকে শেষ পর্যন্ত টিকে থাকাটাও একটা বিজয়। তো আমি সেই বিজয়ের অংশীদার, আমি অলরেডি জয়ী নিজের কাছে। আর এটাই, শেষ পর্যন্ত আছি। আজকে রাত 11টা পর্যন্ত আমার প্রচারণার সময়। আমি আপনাদের দ্বার প্রান্তে যাওয়ার চেষ্টা করছি, যতটুকু পারছি। আপনারা আমাকে সাপোর্ট দিবেন, দোয়া করবেন। ধন্যবাদ। ধন্যবাদ জেইসান বকুল রিয়া জেরি, আপনাকে আরও একবার কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনি আমাদেরকে সময় দিয়েছেন। ধন্যবাদ। আপনার প্রতি অনেক শুভাশীষ, শুভকামনা রইল। এবং আপনি যেভাবে বলেছেন যে আপনি জিতে গেছেন, আপনারা জিতে গেলে, বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয় জিতে গেলে বাংলাদেশটা জিতে যায়। ফলে আপনাদের সকলের জিতে যাওয়া খুব জরুরি। আপনার প্রতি অনেক শুভাশীষ রইল। আপনি আমাদেরকে সময় দিয়েছেন।